আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সামনে আবার হাজির হয়েছি খিলগাঁও এগ্রি কলেজ অনলাইন ক্লাসে। খিলগাঁও এগ্রি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে আরেকটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা চলে আসছি। আজকে আমার আলোচ্য বিষয় হল হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব। ওর মধ্যে একটি পাঠ হলো বেতন ও মজুরি। আজকে আমি সেই বেতন ও মজুরি নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাই আমি আশা করি তোমরা সবাই ক্লাস চলাকালীন শুরু করার পূর্বেই তোমাদের অবশ্যই বই, ক্যালকুলেটর মেশিন, খাতা অবশ্যই হাতে রাখতে হবে। কারণ হিসাব বিজ্ঞান ক্লাস মানে হলো যে অবশ্যই তোমার সামনে খাতা থাকতে হবে, বই থাকতে হবে এবং প্রয়োজনীয় যেটা বলবো আদার্স যে পেন্সিল, যদি রাবার থাকে এবং স্কেল থাকে এবং ক্যালকুলেটর মেশিন। কারণ অঙ্কটা করার সময় তোমাদের সাথে সাথে একটু ক্যালকুলেশন দিয়ে কাজ করো, তাহলে তোমার বুঝতে একটু সহজ হবে। তাহলে আজকে আমার আলোচ্য টপিকস হলো উৎপাদন ব্যয় হিসাব, তার মধ্যে একটা পাঠ হলো বেতন ও মজুরি। আমি আজকে যে অঙ্কটা নিয়ে আলোচনা করবো সিলেট বোর্ড 2017, অর্থাৎ তোমাদের যে কোনো বোর্ড বই যদি তোমরা খোঁজো সেখানে সিলেট বোর্ড 2017 গেলে তোমরা অঙ্কটা পাবে, 11 নম্বর অঙ্কটা। ঠিক আছে? আচ্ছা, আমরা বেতন ও মজুরি আলোচনা করার পূর্বে তোমাদেরকে আমি সংক্ষেপে একটি কথা বলতে চাচ্ছি। বেতন এবং মজুরি দুটো শব্দ এখানে জড়িত রয়েছে। বেতন কোনটা, মজুরি কোনটা? যারা দৈনিক শ্রমের বিনিময়ে, কষ্টের বিনিময়ে কষ্টার্জিত অর্থ পাচ্ছে সেটা হলো মজুরি। অর্থাৎ একজন শ্রমিক যখন প্রতিদিন কাজ করেন, সে কাজ করার পরে তার বেতনটার সাথে সাথে মজুরি, তার শ্রমিকটা পারিশ্রমিকটা অর্থাৎ কাজের সাথে সাথে তাকে পরিশোধ করতে হচ্ছে, দিতে হচ্ছে, সেটা হলো মজুরি। আর বেতন কোনটা? তুমি সাধারণত যে কোনো অফিস আদালতে যারা কাজ করেন, 1 মাস কাজ করার পর মাসের শেষে দুরা যদি সম্মানটা পাচ্ছেন সেটা হলো বেতন। তাহলে বেতন ও মজুরি প্রায় কাছাকাছি শব্দ, একই জিনিস আমরা ব্যবহার করতে পারি। তারপরে একটা হলো দৈনিক, একটা হলো মাসিক। ঠিক আছে? দৈনিক যেটা সেটা হলো মজুরি, আর যেটা মাসিক সেটা হলো বেতন। তাহলে প্রশ্ন হলো যে বেতন এবং মজুরি আমরা যে আমরা করবো, সে বেতন ও মজুরি শুধু কি একজন কর্মচারী অথবা একজন শ্রমিক শুধু কি মূল মজুরি বা মূল বেতনটা পাচ্ছে? না, মূল বেতন এবং মজুরি ছাড়াও তাদের আরো আনুষঙ্গিক কিছু সুযোগ সুবিধা পাচ্ছে। যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠানে যখন চাকরি করতে যাচ্ছে তখন তাকে প্রথমে একটা মূল বেতন নির্ধারণ করা থাকে, তারপর বেতনের সাথে আনুষঙ্গিক তারও কিছু সুযোগ সুবিধা প্রদান করে। যেমন আমরা যদি বলি মূল বেতন, বেতনের সাথে কি পাচ্ছেন? সে বাড়ি ভাড়া পাচ্ছেন, চিকিৎসা ভাতা পাচ্ছেন, যাতায়াত ভাতা পাচ্ছেন, এরপর হলো যে বোনাস পাচ্ছেন, যদি অতিরিক্ত সময় কাজ করে যেটাকে আমরা ওভার টাইম বলি সেটা পাচ্ছেন। এই সবগুলো পাওয়া, অর্থাৎ যখন তার বেতনের সাথে সেই বিষয়গুলো যোগ করা হবে তখন সেটাকে বলা হয় মোট উপার্জন হিসেবে গণ্য করা হবে। আচ্ছা, এবার আসি আমরা শুধুমাত্র বেতন পাবে না, তার বেতন পাওয়ার পর আবার নিয়োগকর্তা অর্থাৎ প্রতিষ্ঠান তার কাছ থেকে কিছু অংশ আবার কেটে রেখে দেয় ভবিষ্যতের জন্য। যেমন ভবিষ্যৎ তহবিলে কর্তন, কল্যাণ তহবিলে কর্তন, যৌথ বীমা তহবিলে কর্তন, আয়কর প্রদান। তারপর হলো যে যদি তুমি কোনো দেরিতে অফিসে যাও তখন অগ্রিম বেতন দিয়ে কাটা হয়, আবার তোমার বেতন কর্তন করা হয়। অর্থাৎ যদি তোমার মাসিক বেতনটা যেই মাসে পাওয়ার কথা সেই মাসে তুমি অগ্রিম নিয়ে নাও আরো 2 মাসের টাকাটা, তখন তোমার প্রতি মাসে বেতন থেকে সেগুলো জিনিস কাটা হবে। এগুলোকে বলা হয় মোট কর্তন। তাহলে আমরা বেতনের সাথে যে আনুষঙ্গিক বিষয়গুলো যোগ হবে সেগুলো হলো মোট উপার্জন। আর যে জিনিসগুলো প্রতি মাসে বেতন থেকে কেটে নেওয়া হবে সেগুলোকে বলা হবে, যোগফল করলে বলা হবে মোট কর্তন। তাহলে মোট কর্তন উপার্জন থেকে মোট কর্তন বাদ দেওয়ার পরে যে জিনিসগুলো থাকবে সেগুলো হলো নিট মজুরি বা নিট বেতন হিসেবে আমরা গণ্য করব। ঠিক আছে? আজকে আমি আবারও বলছি যে সিলেট বোর্ড 2017 অঙ্কটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তোমাদের সামনে। ঠিক আছে? আলোচনার জন্য প্রথম হলো একটি অফিসে 2 জন কর্মচারী রয়েছেন। আমি একটু বলি তোমাদের, শোনো। 2 জন কর্মচারী রয়েছে, তাদের বেতন সংক্রান্ত তথ্যগুলি নিম্নরূপ ছিল। আচ্ছা, তারা মোট বেতন পাচ্ছেন, বাড়ি ভাড়া, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা। আর অতিরিক্ত সময়ের জন্য এখানে বলা আছে যদি অতিরিক্ত সময় যে কাজ করে থাকেন তারা মূল যে বেতনটা পাবে তার থেকে দ্বিগুণ হারে অতিরিক্ত সময়ের জন্য পেয়ে যাবে। ভবিষ্যৎ তহবিল, গ্রুপ বীমা, আয়কর। উক্ত মাসে স্বাভাবিক কার্যঘণ্টা ছিল 200 ঘন্টা। এবার একটু দেখো সবাই, প্রথমে আমরা যদি করতে যাই, এবার আমরা লিখব কর্মচারীদের অতিরিক্ত সময়ের বেতন। কর্মচারীদের অতিরিক্ত সময়ের বেতন নির্ণয়। ঠিক আছে সবাই? দেখতে পাচ্ছ অবশ্যই বোর্ড।
অতিরিক্ত সময়ের বেতন নিলেন। প্রথমে এবার আমরা যদি দেখতে যাই, প্রথমে দেখো ঘন্টা প্রতি মূল বেতন, অর্থাৎ ওরা এবার ব্যক্তি দুজন হলো আরমান জাহিদ। দেখো সবাই একটু, আরমান আরেকজন হলো জাহিদ, ঠিক আছে সবাই। ওরা দুজনেই উক্ত মাসে স্বাভাবিক, অর্থাৎ উক্ত মাসে ওরা কাজ করে 200 ঘন্টা। 200 ঘন্টা কাজ করে একজনের বেতন পাচ্ছেন হলো 200 ঘন্টা কাজ করে একজনের বেতন পাচ্ছেন 6000 টাকা, আরেকজনের বেতন পাচ্ছেন 8000 টাকা। কথা বুঝে এসছি কিনা? যে 6000 টাকা আর 8000 টাকা, তাহলে আমরা এই 200 দিয়ে, অর্থাৎ এই 6000 এই ভাগ 200 এই 8000 ভাগ 200 সমান সমান দেখো 30 টাকা, আরেকজনটা হলো 40 টাকা, ঠিক আছে। অর্থাৎ একজনে পাচ্ছে 30 টাকা, আরেকজনে পাচ্ছে প্রতি ঘন্টা, অর্থাৎ এক মাস যে কাজ করে ওরা কাজ করে একজনে পাচ্ছেন 6000 টাকা মূল বেতনটা, আরেকজনে পাচ্ছেন 8000 টাকা। তাহলে আমি প্রতি ঘন্টা যদি হিসাব করে থাকি, প্রতি ঘন্টা ওরা পাচ্ছে একজনে 30 টাকা, আরেকজন হলো 40 টাকা, ঠিক আছে। এবার দেখো আমরা অতিরিক্ত সময়ের বেতন। অতিরিক্ত সময়ের বেতন আবার লেখো তুমি আরমান আর জাহিদ, ঠিক আছে। তাহলে আরমান হলো ওভারটাইম কাজ করে হলো 20 ঘন্টা 22 ঘন্টা, এত উনি হলেন 20 আর হলো 22, ঠিক আছে। তাইলে প্রতি ঘন্টা আরমান হলো 30 টাকা, আর ওভারটাইম করলে দ্বিগুণ পাবে 40 টাকা সাথে দ্বিগুণ। দেখো সব বুঝতে পারছো কিনা? অর্থাৎ আরমান কাজ করে অতিরিক্ত সময় কাজ করে 20 ঘন্টা, আর জাহিদ করে 22 ঘন্টা। আর 20 ঘন্টা কাজ করে সে প্রতি ঘন্টা পাচ্ছে 30 টাকা, যেটা আমরা উপরে বের করলাম, আর জাহিদ পাচ্ছে হলো 40 টাকা করে। আর এই প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে যে অতিরিক্ত সময় যদি কেউ কাজ করে থাকে, মূল যে বেতনটা পাচ্ছে তার থেকে করে দ্বিগুণ হারে বেতনটা পাচ্ছে, দ্বিগুণ হারে বেতনটা পাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হলো 1200 টাকা, আর পরের জন হলো 1760 টাকা, 1760 টাকা, 1760 টাকা, ঠিক আছে সবাই। একটু দেখো আর একটু, যে অতিরিক্ত সময়ের মধ্যে যেটা আমরা এখন বের করলাম, যে প্রথমে আমরা ঘন্টা প্রতি মূল বেতনটা বের করে নিলাম যে আরমান এবং জাহিদের, তারপর অতিরিক্ত সময় যে ওরা কাজ করে থাকে সেই কাজে আমরা গুণ দিয়ে বের করে নিলাম। তাহলে আমাদের বের হয়ে গেল ক নম্বর অ্যান্সারটা, যেটা অতিরিক্ত সময়ের বেতন আরমান পাচ্ছে 1200 টাকা, আর জাহিদ পাচ্ছে হলো 1760 টাকা। জি, আমি ক নম্বর শেষ করলাম, এবার খ নম্বরে যাচ্ছি। সবাই অবশ্যই বোর্ডে আমি লেখার সাথে সাথে লিখবে, তাহলে তো আমি শেষ করতে পারছি না, যেহেতু হিসাব বিজ্ঞান ক্লাস, এখানে বোর্ড আমাকে মুছতেই হবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই সেই খাতার মধ্যে সুন্দর করে লিখে নিবে। আর যদি কোনো সময় কোনো কারণে ক্লাস যদি সঠিক সময় করতে না পারো, যেহেতু ইউটিউব চ্যানেলে ক্লাসটি যাচ্ছে, তো সুতরাং তোমরা পরবর্তী সময়ে অঙ্কটা আরেকটু বোঝার জন্য, ভালোভাবে শেখার জন্য তোমরা ইউটিউব চ্যানেল থেকে আবার পুনরায় দেখতে পাবে ইনশাআল্লাহ। জি, এবার আমরা খ নম্বরে যাচ্ছি, কর্মচারীদের মোট বেতন নির্ণয়। তো খ নম্বর দিয়ে দেখো সবাই, কর্মচারীদের মোট বেতন নির্ণয়। দেখো আমরা কিন্তু এখানে রেজিস্টার পদ্ধতি করছি না, কারণ আমাদেরকে বলে নাই, তো সুতরাং আমরা ওদিকে যাচ্ছি না, আমরা একটু সহজ ভাষায় যেটা সহজভাবে বোঝানো যায় সেটাকে আমরা ফলো করি, ঠিক আছে। বিবরণ আরমান জাহিদ, এই টাকাটা আমরা এখানে লিখলাম, আরমান টাকা জাহিদ টাকা, ঠিক আছে সবাই। এবারে এখানে দেখো মোট উপার্জন, আমরা এখানে উপার্জন কি পাচ্ছে সবাই দেখো সবাই। মূল বেতন বাড়ি ভাড়া আমরা কিন্তু শুরু করি, মূল বেতন বাড়ি ভাড়া মহার্ঘ ভাতা মহার্ঘ ভাতা চিকিৎসা ভাতা এরপর হলো যাতায়াত ভাতা
যাতায়াত ভাতা, অতিরিক্ত সময় মজুরি, যেটাকে আমরা ইংলিশে যদি বলি ওভারটাইম, অতিরিক্ত সময়ের বেতন, যেটা ইংলিশে বলি কি ওভারটাইম। আচ্ছা, মূল বেতন হলো ৬০০০ ৮০০০ টাকা, এটা তো দেওয়াই আছে শুরুতেই, ৬০০০ ৮০০০ টাকা। ঠিক আছে সবাই? এবার বাড়ি ভাড়া হলো 50%, অর্থাৎ এখানে বাড়ি ভাড়া হলো 50% মানে ৬০০০ টাকা, 50% হলো ৩০০০ টাকা, আর ৪০০০ 50% হলো ৮০০০ টাকা, 50% ৪০০০ টাকা। ঠিক আছে? অর্থাৎ যে পার্সেন্টেজগুলো দেওয়া থাকবে সেগুলো সবসময় মূল বেতন বা মূল মজুরির উপর ডিপেন্ড করে তোমাকে বের করতে হচ্ছে। এবার আসি আমি মহার্ঘ ভাতা 15%। মহার্ঘ ভাতা হলো 15% ৯১২০০ টাকা। ঠিক আছে? ৯১২০০। আচ্ছা, এটা প্রশ্ন করতে পারো অনেকেই, স্যার সবই তো বোঝা যাচ্ছে, মহার্ঘ ভাতাটা নেই। মহার্ঘ ভাতা হলো দেখো দ্রব্যমূল্যের সাথে রিলেটেড। মহার্ঘ ভাতা হলো দ্রব্যমূল্যের সাথে সম্পর্কিত। যে দেশে যখন যারা গভর্নমেন্ট জব করেন বা কোনো কোম্পানি জব করেন তাদের একটা বেতন লিমিটেশন থাকে, একটা ফিক্সড বেতন থাকে। হঠাৎ করে দেশে যখন জিনিসপত্র বা দ্রব্যমূল্য দাম ঊর্ধ্বগতি হয়ে যায় তখন ওই সমস্ত কর্মচারী তো ওই সময়ের জন্য গভর্নমেন্ট থেকে এক্সট্রা কোনো বেনিফিট পাচ্ছে না। তখন সরকার ওই সময়ের জন্য মানে কিছুটা সাশ্রয় হওয়ার জন্য অথবা লাঘব হওয়ার জন্য তখন কর্মচারীদেরকে বিশেষ ধরনের একটা ভাতার ব্যবস্থা করেন। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সাথে যতদিন থাকবে তাদের একটা বিশেষ ভাতা দিয়ে থাকেন। যখন আবার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিটা নেমে যাবে, নিম্নমুখী হয়ে যাবে, তখন এই ভাতাটা সাধারণত বন্ধ হয়ে যায়। অর্থাৎ মহার্ঘ ভাতাটা হলো সাধারণত দ্রব্যমূল্যের সাথে রিলেটেড। এটা দ্রব্যমূল্য জিনিসের দাম যখন বাড়া হয় তখন এই ভাতাটা দেওয়া হবে, আবার যখন স্থিতিশীল থাকবে দামটা তখন এই ভাতাটা সাধারণত ক্লোজ করে দেওয়া হয়। ঠিক আছে? এটা সব জায়গায় দেওয়া হচ্ছে, এটা আবার গভর্নমেন্ট চাকরি যারা তাদেরকে সাধারণত বেশি করে দেওয়া হয়। আচ্ছা, এবার আসি আমরা চিকিৎসা ভাতা হলো ৬০০-৮০০। চিকিৎসা ভাতা হলো ৬০০-৮০০। ঠিক আছে? এরপরে যাতায়াত ভাতা হলো ২০০-৩০০। যাতায়াত ভাতা ২০০-৩০০। ঠিক আছে? আর অতিরিক্ত সময় বেতন যেটা আমরা কত বের করেছিলাম ১২০০ টাকা ১৭০০ টাকা, ১২০০ আর ১৭৬০। ঠিক আছে? এবার আমরা আসবো আজকে যে আমরা এখন যোগগুলো করব। কি করবো আমরা? যোগ করে দেখো তোমরা একটু সবাই। ১১৯০০ আর পরেরটা হলো ১৬০৬০ টাকা। তোমরা অবশ্যই ক্যালকুলেটরে যোগ করবে। ১৬০৬০ টাকা আমরা একটু গ্যাপ টেনে দিলাম। ঠিক আছে? তাহলে আমার এখন যেটা বের হচ্ছে সেটা হলো উপার্জন, অর্থাৎ মোট উপার্জন আমার হলো ১১৯০০ টাকা আর ১৬০৬০ টাকা, আর মানে এবং জাহির। ঠিক আছে সবাই? অবশ্যই লিখে নিচ্ছে সবাই যে আমাদের খ নম্বর যে অ্যান্সারটা ছিল কর্মচারীদের মোট বেতন নির্ণয় করো। তুমি একটু ইচ্ছে করে এখানে লিখতে পারো মোট বেতন। টোটাল সবগুলো জিনিস যোগ করার পরে যেটা বের হলো সেটা হলো মোট বেতন। এটা একটু বক্স করে দিতে পারো। ঠিক আছে? এই মোট বেতন আমার ১১৯০০ আর হলো ১৬০৬০ টাকা। এবার আমি গ নম্বরে যাচ্ছি। গ নম্বর বলা হলো যে কর্মচারীদের মোট কর্তন ও নিট প্রদেয় বেতন। দেখো সবাই, আমি এটা আবার মুছি। ঠিক আছে? আচ্ছা, বাট আমি নামগুলো মুছবো না, তোমরা আবার অবশ্যই নতুন করে গড় করতে হবে। আর আগে একটা পেজে কি গড় করো টোটাল। এবারে আমরা একটু লিখি কর্মচারীদের মোট কর্তন ও নিট বেতন নির্ণয়। দুইটা অংশ এখানে, একটা হলো মোট কর্তন আর একটা হলো নিট বেতন নির্ণয় করা। আচ্ছা, মোট নিট যখন চলে আসবে তখন অবশ্যই আমাকে সেখানে মোট যে উপার্জনটা আমি বের করেছিলাম সেটা অবশ্যই তোমাকে আনতে হবে। তো তোমাকে লিখে যদি মোট উপার্জন, আচ্ছা মোট উপার্জন আমি এখানে একটু জাস্ট তোমার বোঝার জন্য কেন সেটা আমি পরে বলছি। আমি যোগফলটা লিখি এখানে ১১৯০০ আর ১৬০৬০ টাকা। ঠিক আছে? আমি এটা কি করলাম, এটা বাম দিয়ে দিলাম। এবার লেখো মোট কর্তন। মোট কর্তনগুলো আমার কি আছে একটু দেখো সবাই। মোট কর্তনগুলো কি কি রয়েছে তার কর্তন সমূহের মধ্যে হলো যে ভবিষ্যৎ তহবিল, গ্রুপ বীমা, আয়কর, তিনটা শব্দ আছে। ভবিষ্যৎ তহবিল,
গ্রুপ বীমা, আয়কর, ঠিক আছে। আচ্ছা, ভবিষ্যৎ তহবিল হলো 10%, 10%, এই 6000 ছিল যেটা 600 টাকা মোট বেতন যেটা, আর 800 টাকা, 600 টাকা 800 টাকা, ঠিক আছে। তারপর হলো গ্রুপ বীমা হলো 5%, 5%, 300 টাকা 400 টাকা, গ্রুপ বীমা 300, 400, ঠিক আছে। তাও কিছু উপর হচ্ছে মোট বেতনের উপর, মানে মূল মজুরি যেটা বা মূল বেতন যেটা সেটা। এরপর আয়কর হলো 100, 150, আয়কর হলো 100, 150, ঠিক আছে। এবার আমি এটা যোগ করব, যোগ করে 9, 1000, 1200, 1350, ঠিক আছে। 1000 আর এই 1350 আমি টান দিলাম, এখানে লিখব আমি মোট কর্তব্য, আমি বি দ্বারা এটাকে বুঝালাম, ঠিক আছে। তাহলে মোট উপার্জনটা আমার এ, আর মোট কর্তব্য আমি কি দ্বারা বুঝালাম, বি দ্বারা বুঝাচ্ছি। এবার যদি আমরা লিখি সুতরাং নিট প্রদেয় বেতন এ মাইনাস বি, ঠিক আছে। এবার বুঝে আসছে আমি কেন এটি ব্যবহার করলাম, অর্থাৎ এ দ্বারা আমি মোট উপার্জনটা বুঝালাম, আর বি দ্বারা বুঝালাম মোট কর্তব্য। তাহলে আমি এ থেকে বি মাইনাস করলে আমার থাকে 10,900, 10,900, আর আরেকটা থাকে হলো আমার 14,710 টাকা, 14,710 টাকা, আমি কেটে নিই। এই হলো আমার বেতন অনুযায়ী যে ওদের আজকে আমি একটা অঙ্ক আলোচনা করলাম তোমাদের সামনে, সেটা হলো সিলেট বোর্ড 2017। তাই আমি আশা করি তোমরা অবশ্যই কিছুটা হলেও বুঝতে পেরেছো। আর যদি কিছু বুঝতে কোনো প্রবলেম হয়, আমি নেক্সট ক্লাসে তোমাদের সামনে আবার হাজির হবো ইনশাআল্লাহ। এই বেতন অনুযায়ী আর কয়েকটা ক্লাস অবশ্যই নিতে হবে, আর তোমরা বাসা অবশ্যই প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে গেলে যদি কোনো সমস্যা ফেস করো, অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজে হোক, মেসেঞ্জার গ্রুপ হোক, আমাদের ইউটিউব চ্যানেল হোক, যেখানে হোক না কেন, তোমার যেখানে সুবিধা হবে অবশ্যই নক করবে এবং মেসেজ করবে। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে নেক্সট ক্লাসে সেই বিষয়ে ভালো আলোচনা বেশি করে করার জন্য। তো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থভাবে আছো, আরো ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে আবারও খিলগাঁও কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মরম জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে সমাপ্তি করা হচ্ছে। আল্লাহ হাফিজ।